আপুর বান্ধবী বলল, রবিন, তুমি এক কাজ করো, তুমি আমার এবং তোমার আপুর মাঝখানে শুয়ে পড়ো। তুমি তো ছোট মানুষই, আর তুমি তো আমাদের ছোট ভাইয়ের মতোই, আর এমনিতেও শীতের দিন তো, সমস্যা হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমি তাদের মাঝখানে শুয়ে পড়লাম। একটু পর আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন গভীর হল, তখন ঘুমের অবস্থা থেকে আমি অনুভব করতে লাগলাম তারা দুজন আমাকে এমনভাবে চেপে ধরেছিল, আমি তাতে একটু হলেও এদের ছাড়াতে পারছিলাম না। হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার মাংস ধরে নাবাচ্চা করছে। এই অবস্থা দেখে আমার যেন শারীরিক শক্তি আরও বেড়ে গেল, মনে হচ্ছে আমারটা পাহাড় হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আপু এবং তার বান্ধবী উভয়েই আমাকে আমার সাথে ভীষণ এক অন্যরকমভাবে মেতে ওঠার চেষ্টা করছে। বন্ধুরা, রাত যখন গভীর হল, তখন শুরু হলো আমার সাথে তাদের দুজনের এক অদ্ভুত আচরণ, যা অনুভব করতে গেলেই আমার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনতে হবে। হ্যালো বন্ধুরা, আজ তোমরা শুনছ একটি অসাধারণ গল্প। গল্পটি শুরু করার আগে বলে নেই, আজ কিন্তু গল্প শুনেই গিটার বাজাতেই হবে, নিজেকে ধরে রাখতে পারবে না। বাথরুমে যেতেই হবে তোমাদের। আমার নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার স্টোরি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে, আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো এবং তোমরা কোন কোন গল্পগুলো চাও। তোমরা যেসব গল্প কমেন্টে চাইবে, আমরা তোমাদেরকে সেই গল্প শোনাব। চলো গল্পটি শুরু করি। আমি রবিন, আমার গ্রামের বাড়ি বরিশাল জেলা। আমার এক ভাই এক বোন। আমার বড় বোনের নাম স্বপ্না আক্তার শিরিন। আমার বাবা ছোটখাটো ব্যবসা করে। মা বাবা ভাই বোনকে নিয়ে চলছিল আমার পরিবার। আমার আপু মেডিকেলের ছাত্রী। সে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ে এবং সেখানে একটি ছাত্রী হোস্টেলে থাকে। একদিন আমি বিশেষ এক দরকারে তার এখানে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। আমার আপু থাকে ছাত্রী হোস্টেলে, সেখানে তো আর পুরুষ মানুষকে থাকতে দেবে না, তাই আপু কৌশল করে আমাকে আপু এবং তার বান্ধবী তাদের রুমে লুকিয়ে রাখে। রাতের বেলা আমাকে তারা বের করে। তারপর আমরা তিনজন অনেকক্ষণ গল্প করলাম। কিন্তু হোস্টেলে তো যে সিটের অবস্থা খুব খারাপ, আপনারা জানেন। এখন থাকা নিয়ে প্রশ্ন। দুজন মিলে আপু আর তার বান্ধবী এক সিটে থাকে, তাহলে আমি থাকব কোথায়? আমি কোথায় ঘুমাবো? তারপর আপু আর তার বান্ধবী বলল, জীবন, তুমি এক কাজ করো, তুমি আমার এবং তোমার আপুর মাঝখানে শুয়ে পড়ো। তুমি তো ছোট মানুষই, আর তুমি তো আমাদের ছোট ভাইয়ের মতোই, আর এমনিতেও শীতের দিন তো, সমস্যা হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে আমি তাদের মাঝখানে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর বন্ধুরা, রাত যখন গভীর হলো, তখন শুরু হলো আমার সাথে তাদের দুজনের এক অদ্ভুত আচরণ, যা অনুভব করতে গেলেই আমার গায়ের লোম এখনও দাঁড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনতে হবে। বন্ধুরা, গল্পের মাঝখানে তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। বন্ধুরা, কলেজ থেকে বাসায় এসে ঢুকতে মা হাতের ইশারায় বোঝালো যেন কোনো শব্দ না করে আমি চুপি চুপি মার কাছে গিয়ে আস্তে করে বললাম, কি হয়েছে মা? বাবা কি রেগেছে? মা বলল, না তো, তোরা পড়, হোস্টেলে কি যেন ঝামেলা হয়েছে, তাই বাসায় চলে এসেছে। বাসায় আসার পর থেকে নাকি খুব মাথা ব্যথা করছে, এখন ঘুমিয়ে আছে, তুই আর কোনো ডিস্টার্বও করিস না। আমার কথা শুনে শুধু মুচকি হাসলাম। তারপর কিছু না বলে আমার রুমে চলে এলাম। পা থেকে মোজাগুলো খুললাম। শেষবার কবে মোজা ধুয়েছি আমার নিজের মনে নেই। নিজের মোজার গন্ধে নিজেই থাকতে পারছি না। মোজাগুলো নিয়ে চুপি চুপি আপুর রুমে গেলাম। দেখি আপু হাঁ করে ঘুমিয়ে আছে। সুন্দর করে আমার মোজাগুলো আপুর মুখের কাছে রেখে বাহির থেকে আপুর রুম লক করে এসে পড়লাম। কতক্ষণ পর আপুর রুম থেকে দুমদুম শব্দ হতে শুরু হলো। মা তাড়াতাড়ি দরজা খুলতেই আপু চিৎকার করে বলতে লাগলো, তোমাকে বলেছিলাম না তোমার এই কুত্তা ছেলে যেন আমার রুমে না আসে? তারপরও এই কুত্তা এসে আমার মুখে নোংরা মোজাগুলো রেখে গেছে। মোজার গন্ধে আমার দম আটকে গিয়েছিল।
আমি তখন বললাম, মোজার গন্ধ করবে কেন? মাত্র ৩০ দিন আগেই তো মোজা ধুয়েছি। এই কথাটা বলে আমি কোনো রকম আপুর চোখের সামনে থেকে চলে গেলাম, তা না হলে আমার পিঠে কয়েকটা পড়ে যেত। বিকেলে যখন বাসার বাইরে যা, তখন আপু ডেকে বলল, এই জীবন, আমার ফোনে টাকা লোড করে দিস তো। আমি আপুর থেকে টাকাটা নিলাম। সন্ধ্যায় যখন বাসায় ফিরি, তখন আপু বলল, কিরে, তোকে কখন বললাম টাকা লোড দিতে, এখনও তুলে দিসনি? আমি অবাক হয়ে বললাম, তুই না নিজের মুখে বলি, এই যে ১০০ টাকা তোর হাত খরচের জন্য দিলাম, আমি তো খরচ করে ফেলেছি। আপুর আগে লাল হয়ে মাকে ডেকে বলল, তোমার এই কুত্তা ছেলেকে আমার ফোনে টাকা লোড করতে দিয়েছিলাম, কিন্তু এই বান্দর আমার ফোনে টাকা না দিয়ে নিজেই খরচ করে ফেলেছে। আপুর কথা শুনে মা বলল, তুই তো জানিস সেটা ১ নাম্বারের চোর আর বাটপার, তারপরে ওকে টাকা দিতে গেলে কেন? রাতে আপুর রুমে এসে দেখি আপু পড়ছে। আমি আপুকে বললাম, আপু তুমি একটু ভিতরে আসো। আপু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর মতলবটা কি? কখনো তো আমার রুমে ঢোকার সময় অনুমতি নিস না, আজ হঠাৎ নিচ্ছিস যে? আমি মাথাটা নিচু করে বললাম, আপু আজ আমার রেজাল্ট কার্ড দিয়েছি, আমি ফিজিক্সে ফেল করেছি। আপু হাসতে হাসতে বলল, খুব ভালো হয়েছে, এখন আমি বাবাকে বলে তোকে ইচ্ছে মতো মার খাওয়াবো। আমার সাথে এরকম বান্দরগিরি করিস কেন? মনে এখন বোঝাবো মজা। এমন সময় বাবা রুমে এসে আমাকে বলল, কিরে, তোর না আজ রেজাল্ট কার্ড দেওয়ার কথা ছিল? আমি বলার আগেই আপু বলল, না বাবা, এখনও দেয়নি। আর রেজাল্ট কার্ড দেখে লাভ কি? আজকাল কলেজগুলোতে অনেক কঠিন প্রশ্ন করে। আমি জীবনের ফিজিক্স আর কেমিস্ট্রি প্রশ্নটা দেখেছিলাম, আমি শিওর কলেজের সবাই এই ২ বিষয়ে ফেল করবে, এতেই কঠিন প্রশ্ন হয়েছে। বাবা আপুর কথা শুনে আস্তে আস্তে বলল, একটু তো প্রশ্ন কঠিন করে। এই কথা বলে বাবা রুম থেকে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, তোর মতো বোন থাকলে এই দেশের ঘরে ঘরে বিজ্ঞানী তৈরি হতো, কারণ সব বিজ্ঞানীরাই কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। আমার কথা শুনে আপু আমার পিঠে কষে থাপ্পড় মেরে বলল, ফিজিক্সে ফেল করে আবার বিজ্ঞানী হবে? এবারের মতো বাঁচিয়ে দিলাম, নেক্সট টাইম আর বাঁচাবো না, এখন যা সামনে থেকে। তারপর আপু বাড়িতে কিছুদিন থাকার পর আবার ভার্সিটির ক্যাম্পাসে চলে যাবে। এজন্য ২০ মিনিট ধরে আপুর ব্যাগ জিনিসপত্র বহন করে আপুকে গাড়িতে তুলে দিলাম। বাস যখন ছেড়ে যাবে, তখন আপুকে বললাম, আপনি এত কষ্ট করে তোর ব্যাগগুলো নিয়ে এসেছিস, কিছু টাকা তো দেয়। আপু মুচকি হেসে বলল, তুই খুলি না নাকি, যেটা চাইছিস? আপুর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, রাগে চলে আসলাম। অবশ্য আপু পিছন থেকে ডেকেছিল, কিন্তু আমি শুনিনি। সকালে হঠাৎ আমার ফোনে মেসেজ দেখে চমকে উঠলাম, কে যেন আমার বিকাশে ১০,০০০ টাকা পাঠিয়েছে। তার কিছুক্ষণ পর আপু ফোন দিয়ে বলল, কিরে, টাকা পেয়েছিস? আমি অবাক হয়ে বললাম, এত টাকা পাঠিয়েছিস কেন? আপুর কথা শুনে বলল, তুই না নতুন ফোন কিনতে চেয়েছিলে, তাই টিউশনের টাকা পেলে তোকে দিয়ে দিলাম, আর ৫,০০০ কয়েকদিন পর দিচ্ছি, তখন ১৫,০০০ দিয়ে নতুন ফোন কিনে নিস। আমি খুশিতে চিৎকার করে আপুকে বললাম, আপু প্লিজ আর কিছু টাকা বাড়িয়ে দিস, ১৮,০০০ দিয়ে নতুন মডেলের ফোন কিনব। কিন্তু আপু আমার কোনো কথাই শোনেনি, শুধু হ্যালো হ্যালো করতে লাগলো। এমন সময় শুনি কেউ একজন আপনাকে বলছে, কিরে, আর কত এই নষ্ট টেপ মারা ফোনটা ব্যবহার করবি? এ তো নতুন ফোন, কি আপনার ফোনের হয়তো স্পিকার নষ্ট হয়ে গেছে, তাই আমার কথা শুনতে পারছে না, কিন্তু আমি ঠিকই আপনার কথাগুলো শুনছি। মুহূর্তের জন্য নিজেকে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর ভাই মনে হলো। বোনের থেকে সবসময় কিছু না কিছু আবদার করি, আর আমার বোন যে নষ্ট ফোন ব্যবহার করে সেটা কখনো খেয়ালই করিনি। আপনি ১০,০০০ আর আমার পুরাতন ফোন বিক্রি করে ৬,০০০, আর ২,০০০ বাবার পকেট থেকে চুরি করে ১৮ দিয়ে স্যামসাংয়ের নতুন মডেলের ফোন কিনলাম। ফোন কিনে ভাবলাম আপুকে একটি সারপ্রাইজ দেবে, তাই আমি চলে গেলাম ময়মনসিংহে, আপু যেখানে থাকে সেখানে আপুর হোস্টেলের সামনে গেটের সামনে গিয়ে অনেকগুলো কল দিলাম, কিন্তু আপু আমার ফোন কোনোভাবে রিসিভ করছে না। মনে মনে অনেক চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি হলো, আপু কেন বা আমার ফোন ধরছে না? এদিকে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, বাড়ি আসো কখন তাই নিয়ে চিন্তা করছি। তারপরও আপু ফোন ধরছে না। আমি নতুন মোবাইল নিয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম অন্য নাম্বার থেকে আপু আমাকে কল দিয়েছে। আমি আপুর ফোনটা রিসিভ করতে বলল, কে? আমি বললাম, আপু আমি জীবন। তারপর আপু আমায় বলল,
জীবন, তুই এখানে এসেছিস? এখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই সময় তুই আমার হোস্টেলের সামনে কি করছিস? আমি বললাম, তুমি একটু গেটের সামনে আসো, আমার একটু দরকার আছে। আমার কথা শুনে আপু মনে করলো জীবন হয়তো কোনো বিপদে পড়েছে, তাই আপু খুব তাড়াহুড়ো করে নিচে আসতে শুরু করলো। আর এদিকে আমিও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে। আপুকে ফোন দিয়ে বলেছে নিচে আসতে। আপু নিচে এসে আমাকে দেখে অবাক হয়ে বলল, তোকে কতবার বলেছি একটু ভালো করে পড়াশোনা কর, কিন্তু তা তো করিস না। এখন নিশ্চয়ই বাবা তোকে মেরেছে, তাই না? আমি কিছু না বলে আপুর দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। আপু ফোনটা দেখে অবাক হয়ে বলল, তুই নতুন ফোন কিনেছিস, কিন্তু বাকি টাকা কোথা থেকে পেলি? আমি বললাম, পুরাতন ফোনটা বিক্রি করে দিয়েছি, আর বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেছে। আপু রেগে গিয়ে বলল, এই সন্তান, তুই চুরি করতে গেলে কেন? আমি তো কয়েকদিন পর টাকা এমনিতেই কাটাতাম। আমি আপুকে বললাম, ফোনটা তোর জন্য কিনেছি। আপু, কয়েকদিন পর আমার পরীক্ষায়, এখন ফোন থাকলে পড়া হবে না। ডাক্তার বোনের ভাই পরীক্ষায় ফেল করলে মান ইজ্জত যাবে। আপু আমার কথা শুনে কান্না করছে আর বলছে, ভাই রে, তুই আমার জন্য এখন ফোন করে কিনতে গেলে কেন? আমার তো এখন ফোনের প্রয়োজন নেই।